মেয়েদের জীবনটা সত্যিই বড় অদ্ভুত। এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে গিয়ে। একটা মেয়ের অর্ধেকটা বয়সে এসেই আবারও নতুন করে জীবন শুরু করতে হয় এবং সবাইকে বুঝতে বুঝতে জীবনের শেষ অধ্যায়ে পৌঁছে যেতে হয়। কি অদ্ভুত তাই না মেয়েদের জীবন। আসসালামু আলাইকুম, শুভ সকাল আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। এই রুমের বেডশিটটা বেশ কিছুদিন হয়েছে বিছানো হয়েছে, কিন্তু চেঞ্জ করা হয় না। আর চেঞ্জ করা হয় না কেন, এই রুমে কেউ থাকে না আমাদের তেমন, শুধু আমার মেয়ে মাঝে মাঝে একটু খেলা করে, এর কারণে তেমন ময়লাও হয় না। আর কেউ যদি না থাকে সেই রুমটা কিন্তু এলোমেলো কমই হয়। আজকে ভাবলাম যে না, বেডশিটটা তুলেই ফেলি আর একটা নতুন বেডশিট বিছিয়ে দিই। নতুন বলতে পুরাতনই, তবে পরিষ্কার, ওটা বিছিয়ে দিব। তো এর আগে খাটের এই সাইডটা বেশ ময়লা হয়েছে, এটা একটু মুছে নিলাম। আর আলমারি থেকে একটা বেডশিট পেরে নিলাম। আসলে বেডশিট পাড়ার সময় প্রতিদিনই আমার টেনশন হয় কোনটা পারবো। তবে এই রুমের খাট যেহেতু ছোট, আমি একটু ছোট বেডশিটই বিছানোর চেষ্টা করি। ছোটবেলা থেকেই যে ঘরে আমি জন্ম নিয়েছি বা যে জায়গায়, তো ওটাই ভাবতাম যে আমার হয়তো আসল ঠিকানা, কিন্তু না, বড় হয়ে দেখি যে না, ওটা আমার আসল জায়গা না। বিয়ে দিয়ে দিল যখন, পরে এই সংসারে এসেছি। তো বিয়ের আগে ওই সংসারটা গুছিয়েছি, মায়ের সংসার, ভাবতাম যে ওটাই হয়তো আমার বাড়ি, এর জন্য মন থেকে গুছাইতাম। কিন্তু পরে বুঝলাম যে না, ওটা না, এটাই। কিন্তু এটাও না, এখন গুছাই আর চিন্তা করি যে না, এটাও হয়তো আমার সংসার না। তারপরেও ভালোবেসে গুছাতেই থাকি, কারণ মেয়েরা যে জায়গায় যায় না কেন, যার কাছে যায় না কেন, প্রতিটা মানুষ প্রতিটা ঘরকে কিন্তু আপন করে নিতে পারে। এক কথায়, মেয়ে মানুষ দ্রুত সবাইকে আপন এবং বিশ্বাস করে ফেলে, এর কারণেই কিন্তু কষ্ট পায় বেশি। ও রুমে বেডশিট চেঞ্জ করে দিয়ে এসেছি, তোমরা দেখতেই পেরেছো। এরপরে চিন্তা করতেছিলাম কি কাজ করব না করব, যেহেতু বাসায় ফিরে আসি, তেমন কোনো কাজ নাই, তোমাদের ভাইয়াও বাসায় নাই, আর আমার মেয়ে শুধু বাসায়। তো ওকে কিন্তু পাশে পড়তে বসায় দিয়েছি, আর টেনশন করতেছি কি কাজ করব। এই যে কাজ পেয়ে গেছি। আমার মেয়ের কাপড় চোপড়ের যে ড্রয়ারটা ছিল, ওটা কিন্তু বেশ এলোমেলো ছিল। কিছুদিন যায় আর ওর এটা বেশি এলোমেলো হয়, যেহেতু ছোট ছোট কাপড়। সকাল থেকে সংসারের যে কাজগুলা করি, বিশ্বাস করো ওই কাজের প্রতি আমার কোনো মন থাকে না, মানে বলতে পারো জোর করে কাজ করি। আর বিকাল থেকে সন্ধ্যা এবং রাতে যে কাজগুলা করি, তখন কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে এবং মনটা কেমন জানি ভালো থাকে, আর তখন কাজ করতে বেশি ভালো লাগে। আর রাতের বেলা যে কাজগুলা করি, ওই কাজগুলা করলে আমার কেন জানি না গাটা একটু পাতলা পাতলা হয়, আর খুব দ্রুতভাবে কাজগুলো একদম পরিপাটিভাবে করতে পারি। আমার মেয়ের ড্রয়ারটা একটু গুছিয়ে নিলাম। আসলে ও ছোট মানুষ, ও যখনই কাপড় বের করতে যাবে একসাথে 4-5টা করে বের করে, ও তো বুঝতে পারে না। তারপরেও 2-3 দিন যায়, আমি এটা কিন্তু গুছিয়ে রাখি। ছোট মানুষ, ওকে তো আর বকা দেওয়া যায় না। এই ড্রয়ারটা একটু গুছিয়ে নিব, বেশ কয়েকদিন ধরেই চিন্তা করতেছিলাম, কিন্তু আর করা হয়ে উঠতেছিল না। আজকে বিকালে যেহেতু ফিরে আসি, তো এখন আর কি এই ড্রয়ারটা গুছিয়ে নিলাম। আসলে যে কোনো কাজ যখনই আর কি মনে পড়ে কাজের কথাগুলো, তখনই করে নিলে ভালো হয়। কিন্তু মাঝে মাঝে কোনো কাজই করতে ইচ্ছা করে না, অনেক কাজ থাকে, কোনো কাজই করতে ইচ্ছা করে না, মন মানসিকতা হয়তো ভালো থাকে না বা শরীর অসুস্থ থাকে। আর যখন কাজ করতে আসি, যখন করতে ইচ্ছা করে, তখন মন চায় সংসারের সব কাজ করে ফেলি। মেয়ের কাপড় চোপড়ের ড্রয়ারটা গুছিয়ে নিয়েছি, এরপর উপরের ড্রয়ার ছিল ওটাও গুছিয়ে নিলাম একটু। ওটা আর কি আমার টুকটাক কাপড় চোপড় থাকে, আবার বাড়তি কিছু কাপড়ও থাকে, ওটাও গুছিয়ে নিলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা নতুন এসেছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ড্রয়ার গোছানোর পর দেখো কতগুলা কাপড় জমেছে, তো অর্ধেকটা কাপড় এই সাইডের গুলা ফেলে দিব, আর ওই সাইডের যে চাদর আছে ওটা আমি আগামীকাল ধুয়ে নিব। এই কাজগুলা করতে পারলে একটু নিশ্চিন্তে হই, কিছুদিন যায় আর ঘরের এই কাজগুলা কিন্তু বের হয়, এটা কমন কাজ। যাই হোক, পুরা ঘরটা গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। মেয়েটার কিন্তু পড়তে আজকে ছাড়ি নাই, বলেছে আজকে অনেকটা টাইম নিয়ে একটু পড়ে নেবা। সংসারটাকে যে প্রকৃতভাবে ভালোবাসে, সে কিন্তু কাজ খুঁজে খুঁজে বের করে নিয়ে আসে, যে সংসারটা যেন ভালো থাকে, কোথাও যেন কোনো কাজ এলোমেলো না থাকে। অনেকটা টাইম নিয়ে কিন্তু ওই রুমের ড্রয়ার গুলা গুছিয়েছি, আর এখন কিন্তু বসেই ছিলাম, তো ভাবতেছি আর কি কাজ করব না করব। তো এখন দেখি ওই যে 3 পিস নিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ওটা কেটে নিব। একটা সেট সেলাই করেছি, আর এই সেট সেলাই করা হয় নাই, কাটাও হয় নাই।
আর বিশেষ করে সুতা নাই বাসায়, তোমার ভাইয়াকে 2 দিন ধরে বলতেছি একটু সুতা এনে দাও, 3 পিসগুলা সেলাই করে ফেলি। আর 12 তারিখে হয়তো আমরা অবশ্যই বাড়িতে যেতে পারি। তো জানি না কি হবে, শিওর না এখনও। তোমার ভাইয়া বলতেছিল ছুটি হতে পারে, তো বাড়িতে গেলে তো তোমাদেরকে বলবই। আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে সেলাই মেশিনে বসে বসে জামা কাপড় সেলাই করা। ইদানিং আমার একদমই বসতে ইচ্ছা করে না। তবে তোমার ভাইয়া যখন মেশিন কিনে এনেছিল তখন আমি প্রতিদিনই জামা কাপড় সেলাই করতে পছন্দ করতাম। এখন আর একদমই ভালো লাগে না। তবে আমার বরের কথা চিন্তা করে কিন্তু জামা কাপড়গুলো আমি মেশিনে সেলাই করি, কারণ এই জামা কাপড় যদি আমি বাইরে সেলাই করতে দিই অনেকটা কিন্তু টাকা খরচ হবে। আর তোমরা তো বুঝতেই পারতেছো জামা কাপড় সেলাই করতে দিলে বাইরের দর্জির কাছে এখন কত টাকা করে নেয়। একটা 3 পিস 250 টাকা করে নেবে নর্মাল 3 পিস, আর একটু ভালোর মধ্যে দিলে তো 300 350 করে নেয়। ভালো হোক মন্দ হোক নিজের জামা কাপড় নিজেই সেলাই করতে পছন্দ করি, বাইরে কারোর কাছে বা কোনো দর্জির কাছে দিতে হয় না। তোমরা কি দেখেছো আমি কত বড় একটা ভুল করেছি? যারা দর্জির কাজ করতে পারে তারা হয়তো বা খেয়াল করেছো তোমরা, তাছাড়া বাকিরা বুঝতে পারবো না। আমি আজকে যখন এই জামা কাপড় কাটতেছিলাম, ভিডিও তো করতেছিলাম এক সাইডে, আর একটা ফোনে কিন্তু আমি বাড়িতে কথা বলতেছিলাম। তো কথা বলতে বলতে কিন্তু আমি ভুল কেটে ফেলেছি জামার গলার পিছন সাইডে আমি গোল কাটিং দিব আর কি, আর সামনের পার্ট দিব ভি গলা, কিন্তু পিছনের পার্ট সামনের পার্ট সহকারে আমি ভি কাটিং করে ফেলেছি। তবে জানি না, রাগ করে জামাটা রেখে দিয়েছি, পরবর্তীতে কি করব, হয়তো বা পিছনের গলায় একটু জোড়া দিতে হবে, তাছাড়া কোনো উপায় নাই। তো খুবই খারাপ লাগতেছিল এই কাজটা করার পরে, যে কেন আমি ফোনে কথা বলতে গেলাম। জামা কাপড় কাটার সময় মন মানসিকতা অন্যদিকে দিলে কিন্তু হয় না, এটাই কিন্তু আজকে আমার হয়েছে। মন ছিল না একদমই, অন্যদিকে মন চলে গেছিল, এর কারণে উল্টাপাল্টা কেটে বসে আছি। তারপরে কোনো ব্যাপার না, ঠিক করে নেব। আর এই যে রাতের জন্য কিছু নাস্তা বানাইতে এসেছিলাম, কিছু চিকেন দিয়েছিলাম আলু দিয়ে, চিকেন নাগেটস বানাবো আজকে। তো আমার মেয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে বলতেছিল এই নাস্তাটা বানানোর জন্য, বানানোই হচ্ছিল না। আর তোমার ভাইয়া এই মুহূর্তে বাসায়ও চলে এসেছে, এখন আর কি বানিয়ে নিলাম এই নাস্তাটা। আর আলু সেদ্ধ আর চিকেনটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, যা যে মশলাপাতি লাগে ওগুলো দিয়ে নিয়েছি। আসরের আজানের পর থেকে আমি কিন্তু আজকে অনেক কাজ করেছি, তোমরা দেখতেই পেরেছো। এখন আর মন চাচ্ছিল না নাস্তা বানাইতে, তারপরও জোর করে বানানো হচ্ছে, যেহেতু মেয়ে আবদার করেছে। আর তোমার ভাইয়ারও এই নাস্তাটা বেশ পছন্দ। তোমার ভাইয়াই কিন্তু পাশের থেকে এই যে গোল গোল এগুলা বানিয়ে দিল, আর আমি এই যে পরবর্তীতে তেলে আর কি ভেজে নিচ্ছিলাম। আর ব্রেড ক্রাম ছিল ওই ফ্রিজে, নর্মাল ফ্রিজে নিজেই বানিয়েছিলাম, কোনো ফুড কালার ব্যবহার করি নাই, নর্মাল যেটা হয় ওভাবেই আর কি বানিয়ে নিচ্ছিলাম। এই নাস্তাটা বানাইতে কিন্তু অনেক সহজ, তবে খেতে অনেক মজা। অনেকে আলু দিয়ে বানায়, তবে আমি আজকে চিকেন দিয়েছিলাম। আর যখনই বানাই তখন কিন্তু আমি একটু চিকেন দেওয়ার চেষ্টা করি, চিকেন দিলে মনে হয় স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর শুধু আলু দিয়ে বানাইলে কেমন জানি মনে হয় শুধু আলুর চপ খাচ্ছি। জানি না কেউ আমার ভিডিওটা দেখতেছো কিনা, তবে যারাই দেখে থাকো না কেন তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু একদমই দেরি হয় না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়, যেহেতু ভিতরে যেসব আমি উপকরণ দিয়েছি সব কিছুই কিন্তু রান্না করা ছিল। আর উপর দিয়ে আমি কিন্তু একটু তেল ছিটে দিয়েছিলাম, যাতে করে ব্রেড ক্রাম্বসগুলা তেলের উপরে ভেসে ভেসে না আসে। আর দেখো কি সুন্দর একটা কালার এসেছে। আর বাকি যেগুলো ছিল ওগুলোও কিন্তু তোমার ভাইয়া অফ ক্যামেরায় বানিয়ে দিয়েছে, ওটার ভিডিও করি নাই। এখন নাস্তাগুলো হয়ে গেছে অর্ধেক ভাজা, তো এটা তুলে নিচ্ছি। আর এই নাস্তাগুলো ভাজা শেষ হতে না হতেই কিন্তু খাওয়া শেষ হয়ে যাচ্ছিল, এটা আর তেমন ভিডিও করতে পারি নাই। নাস্তাটা বানাইতে ইচ্ছা করতেছিল না প্রথমে, তবে সবাই খেয়ে যখন বলল যে না অনেক মজা হয়েছে, তখন কিন্তু আর কষ্ট লাগে নাই, খুবই ভালো লেগেছিল। তো ভিডিওর কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকিও, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।